বাংলাদেশে একটা লাক্সারি ব্র্যান্ড তৈরি করা এবং ব্যবসা রান করা কতটুকু যৌক্তিক বা কতটুকু প্রফিটেবল? উই আর মিসিং আউট ইন ডিজাইন। অ্যাপেক্স বাটাতে যেটা হয় যে বৃদ্ধদের ডিজাইন, উই গেট ভেরি ওল্ড ডিজাইন। যদি কেউ ইচ্ছা পোষণ করে যে সে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবে বা সে আপনার মতো একটা ব্র্যান্ড তৈরি করবে একদম জিরো থেকে, একদম স্ক্র্যাচ থেকে, যদি সে শুরু করতে চায়, আপনি কি গাইড তাকে করবেন? অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর মার্কেট রিসার্চ করা। হাউ মাচ মানি ইজ আ লট অফ মানি টু ইউ? মানি ইজ আ টুল দ্যাট মেক্স লাইফ ইজিয়ার। হোয়াট আই থিঙ্ক যে বাংলাদেশে আসলে সব ধরনের ক্লায়েন্ট বেসি। আপনি চাইলে 500 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, 5000 টাকার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, 5 লাখ টাকারও আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। সবার লাইফেই তো ফেলিয়ার টুকটাক আসে। ফেলিয়ারটা আসলে কিভাবে ডিল করা? আমার কাছে মনে হয় আই ওয়াজ বর্ন ফর বিজনেস। সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য রেগুলার গাই পডকাস্টের আরও নতুন একটি এপিসোডে। আজকে আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রথম বাংলাদেশি হিসেবে শার্ক ট্যাঙ্ক থেকে প্রায় $1.5 কোটি মতো ইনভেস্টমেন্ট পেয়েছেন। কোম্পানির নাম এস্টিলো লিমিটেড, ফার্স্ট বাংলাদেশি বেসপোক ফুটওয়্যার ব্র্যান্ড। আজকে আমাদের সাথে আছেন মিস্টার প্রয়াস আবেদ, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ এস্টিলো লিমিটেড। কী অবস্থা ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ চলছে। প্রথমেই আপনার ব্যবসা, আপনার প্রতিষ্ঠান এস্টিলো সম্বন্ধে জানতে চাবো। এস্টিলো আমরা বেসিক্যালি ফুটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করি। তো বাট আমরা স্টার্ট করেছিলাম হচ্ছে বিসপোক নিয়ে, ফুটওয়্যারের মধ্যেই। তো পরবর্তীতে হচ্ছে রিটেল সেগমেন্টে নেমে আসা হয়। আমরা স্টার্ট করেছিলাম 2018-র দিকে। বাট ইনিশিয়াল 3 ইয়ার্স আমি আসলে আমার বিজনেস ইয়ার বলবো না, কারণ তখন আসলে আমার বিজনেসটা শেখার টাইমটা ছিল, লার্নিং পিরিয়ডটা ছিল। হ্যাঁ, তো পরবর্তীতে বলা যায় 2020 থেকে আসলে সিরিয়াস বিজনেস করা হয়। তো আপ আনটিল দেন হচ্ছে এখন পর্যন্ত আমরা অ্যারাউন্ড 1 ইয়ারের মতো হচ্ছে ট্রানজ্যাকশন, মানে আমাদের রেভিনিউ হয়েছে। আর খুব রিসেন্টলি আমরা শার্ক ট্যাঙ্ক থেকে হচ্ছে মানে ফান্ড রেজ করলাম আর কি। যদি আমি ফুটওয়্যার ইন্ডাস্ট্রির কথা বলি, নর্মালি মানুষ যখন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায়, মানে আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে যদি বলি, সবার একটাই ইচ্ছা বা আগ্রহ থাকে যে হয়তো একটা ফ্যাশন ব্র্যান্ড করবে, ফেব্রিক নিয়ে সবাই কাজ করতে চায় নর্মালি, সেটা হোক টি শার্ট, শার্ট বা প্যান্ট, যেটাই বলেন। অনেকে আইওয়ার নিয়েও কাজ করে। আপনি কেন পার্টিকুলারলি শু ইন্ডাস্ট্রিতে পা দিলেন? আপনার শু ফ্যাসিনেশনটার কারণেই নাকি অন্য কোনো পার্সপেক্টিভ কাজ করছে? এটার অ্যাকচুয়ালি আমার কাছে 2টা অ্যান্সার আছে। একটা হচ্ছে আমি যখন স্টার্ট করেছিলাম তখন আসলে এত কিছু চিন্তা করে নামা হয়নি। স্টার্ট করেছিলাম, স্টার্ট করা লাগবে, সেই কারণে স্টার্ট করা হয়েছিল আর কি। তো পরবর্তীতে যখন মানে ইনডেপ বিজনেসে নামা হয়েছে, তারপরে আসলে জিনিসটা মানে আরও রিয়েলাইজ করা স্টার্ট করলাম যে আসলে কী কারণে আমি এই ইন্ডাস্ট্রিতে নামছি, আর এই ইন্ডাস্ট্রিতে নামাটা কি আমার জন্য ঠিক ছিল কি না। তো ঠিক ছিল বলতে গেলে এই কারণে ঠিক ছিল, আমার কাছে মনে হয় যে কেউ যদি বিজনেস করতে যায়, সে যদি কোনো ইজি বিজনেসে নেমে পড়ে, সেই ক্ষেত্রে কম্পিটিটর বেশি থাকে। আর দেখা যায় লং টার্ম চিন্তা করলে, মানে আমার কাছে যেটা মনে হয় যে ইজি বিজনেসে অনেক টাকা বাড়ানো যায় না। ইজি বিজনেসে মানে কঠিন বিজনেসে অনেক টাকা বাড়ানো যায়, ইজি বিজনেসে অনেক টাকা বাড়ানো যায় না। বাট ইজি বিজনেসে টাকা বানানো ইজি, বাট অনেক টাকা বানানো ডিফিকাল্ট। তো ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমার স্পেসিফিক্যালি নামার রিজন হচ্ছে যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে অনেক কিছু আছে। আপনি চাইলে ডিসিশন নিলেন কালকে চলে আসবেন, এই সুযোগটা নেই। আপনাকে যদি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে নামতে হয়, দেখা যাবে যে আসলে অনেক কিছু স্টাডি করে, রিসার্চ করে আসলে নামতে হবে। তো এই কারণে আমি যখন এইগুলো অবশ্য আমার নামার পরে রিয়েলাইজেশন, তো তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রিটা আসলে ঠিকই ছিল, কারণ হচ্ছে কম্পিটিটরদের আসার যে চান্সেস ওটা একটু কম এখানে। এমনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি নিয়ে পড়ছেন বা কি পড়েছেন ওই ব্যাপারগুলো? আমি হচ্ছে নর্থ সাউথ থেকে পড়াশোনা করেছি, বিবিএতে পড়েছি আমি। আমার অলমোস্ট শেষের দিকে ইন্টার্নশিপ চলছে আর কি। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড তো বিবিএ তো নর্মালি ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা বলতে গেলে। তো বিবিএ আপনার যে ব্যবসার ক্ষেত্রে বিবিএ কি কোনোভাবে সাপোর্ট করতেছে, বা ওই পড়াশোনাটা কি আপনার লাইফে, বিজনেস লাইফে ইম্প্যাক্ট ফেলছে কিনা? ইনিশিয়াল স্টেজে যখন ভার্সিটিতে মাত্র মানে অ্যাডমিট হই, তখন মনে হতো যে আসলে আমি এডুকেশনটা কীভাবে আসলে আমার রিয়েল লাইফে এটার ইম্প্যাক্টটা ফেলবো। তখন মনে হতো আসলে যে না, এডুকেশনটা আসলে কোনোভাবেই রিয়েল লাইফে রিফ্লেক্ট করা যায় না। বাট অ্যাজ টাইম গোজ বাই তখন আস্তে আস্তে রিয়েলাইজেশন যে আসে যে কোনো না কোনোভাবে আসলে ইম্প্যাক্টটা পড়ে। আমাদের কাছে মনে হয় যে আমাদের বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, এটা কোনোভাবেই কাজে আসবে না, উইচ ইজ নট 100% ট্রু, 50% আর কি। তো আমি যেভাবে এডুকেশনটাকে কাজে লেগেছে, আমার মানে ডায়নামিকটা একটু ডিফারেন্ট। আমি যেমন এডুকেশনের চেয়ে আমি এনভায়রনমেন্টকে বেশি প্রায়োরিটি দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি নর্থ সাউথে ভর্তি না হয়, পাবলিক 7 কলেজ বা এরকম কোনো ভার্সিটিতে আমি পড়তাম, সেক্ষেত্রে আমার যে কী বলবো, আমার যে কানেকশনস বা হচ্ছে আমি যাদের সাথে মিশতাম, নেটওয়ার্কিংগুলো, সেগুলো যেই লেভেলের ডেভেলপমেন্ট আসতো সেগুলোতে, এইটা নর্থ সাউথে পড়াতে তার থেকে মিনিমাম 2 গুণ বেশি হয়েছে।
বাট হচ্ছে এরপরে হচ্ছে আমার মানে বিহেভিয়ারাল মানে আমরা যেটা জানি যে যার সাথে থাকা হয় আস্তে আস্তে আপনি সেরকমই হয়ে যাবেন। সঙ্গ দোষের লোভ অবশ্যই। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে এই এনভায়রনমেন্টটা মানে এডুকেশনাল ইনস্টিটিউশনের যে এনভায়রনমেন্টটা এটা অনেক ইম্পর্টেন্ট আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য। আপনি যে শুধু ইনস্টিটিউশনে যাবেন সে যে শুধু পড়াশোনা বা সার্টিফিকেট বা কোর্স কমপ্লিটের জন্য এরকম না, আসলে আপনি কোর্স কমপ্লিটের বাহিরেও আসলে অনেক কিছু অনেক নলেজ গেইন করা যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার কাছে কোর্স মানে ক্লাস করতে অনেক ভালো লাগতো, এক্সাম দিতে ভালো লাগতো না। কারণ কাজ করতে আমার কেন ভালো লাগতো, কারণ আমি ওখান থেকে ইনপুট নিতে পারতাম। হ্যাঁ, বাট আমার কাছে মনে হতো না এক্সাম দিলে আমার ওইটাতে কোনো ডেভেলপমেন্ট আমার পার্সোনালি আসতেছে, ওইটা ডেভেলপমেন্ট আসতেছে আমার একাডেমিক ক্যারিয়ারে, বাট আমার পার্সোনাল কোনো ডেভেলপমেন্ট আসতেছে না। এই কারণে আমার ক্লাস ভালো লাগতো বাট এক্সাম দিতে ভালো লাগতো না আর কি। এমনিতে আপনাদের যে প্রোডাক্টগুলো আমি দেখলাম বেশ সুন্দর এবং আপনাদের কন্টেন্টগুলো বেশ গোছানো। তো আপনাদের প্রোডাক্টগুলো ডিজাইনের কাজ কে করে আপনাদের ব্র্যান্ডের? শুরু থেকে প্রায় 2022-21 পর্যন্ত আমি করেছি। আর রিসেন্টলি হচ্ছে আমরা প্ল্যান করতেছি যে একটা ডিজাইনার নিব, কারণ হচ্ছে মানে আমি আসলে আগের মতো ওরকম সময় পাই না যে ফুটার ডিজাইনের পিছিয়ে সেরকম সময় দিব। বাট হ্যাঁ, আমি গাইডলাইন দিয়ে দিই, আমি এই ক্রাইটেরিয়া দিয়ে দিই যে এই টাইপের মধ্যে বা আমাদের এই সিরিজটা এই টাইপের মধ্যে থাকবে, গাইডলাইন দিয়ে দিই। বাট আগে যেভাবে হচ্ছে একদম গ্রাউন্ড আপ থেকে শুরু করে সব ডিজাইন আমি করতাম, এখন সেইটা আর করা হয় না। বাট আমার ওভারভিউ তো থাকে আর কি এখনও ডিজাইনগুলো। শুরু থেকে আপনি করতেন তো মানে আইডিয়া বা হচ্ছে মানে কাদেরকে ফলো করে ডিজাইনগুলো করা হইতো, বা কিভাবে আপনি চিন্তা করতেন যে না এই প্রোডাক্টগুলো বা এই ডিজাইনগুলো মার্কেটে আমাদের ভালো চলবে? সেরকম ব্যাকগ্রাউন্ড নলেজও ছিল না। তো যেটা করতে হয়েছে যে প্রচুর মানে ঘাটাঘাটি করতে হয়েছে ইন্টারনেটে বলেন, তারপর হচ্ছে বাইরের দেশে কিন্তু ফুটওয়্যার নিয়ে অনেক কিছু হয়, তো ওগুলো ফলো করা হইতো। তবে বলা যায় মানে বাইরের দেশের থেকে এনকারেজ, আমাদের যে শেপের কথা বলেন বা আমাদের যে ডিজাইন প্যাটার্নের কথা বলেন, এগুলো বাইরের থেকে ইন্সপায়ার্ড। আর এমনিতে আরেকটা কোয়েশ্চেন যদি আমি করি, যদি কেউ ইচ্ছা পোষণ করে যে সে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবে বা সে আপনার মতো একটা ব্র্যান্ড তৈরি করবে একদম জিরো থেকে, একদম স্ক্র্যাচ থেকে যদি সে শুরু করতে চায়, তাহলে আপনি কিভাবে তাকে গাইড করতে বলবেন বা আপনি কি গাইড তাকে করবেন? সেক্ষেত্রে আমার ফারমোস্ট মানে সাজেশন হবে যে টু স্টার্ট আর্লি। কারণ হচ্ছে আমি আর্লি স্টার্ট করার কারণে হচ্ছে আমি অনেকগুলো মিস্টেক্স করছি যেগুলোর জন্য খুব বেশি ইম্প্যাক্ট আমার বিজনেস বা আমার ক্যারিয়ার লাইফে পড়েনি। যেমন আমি যদি ভার্সিটি লাইফ থেকে বের হয়ে যদি এই ডিসিশনটা নিতাম যে হ্যাঁ আমি বিজনেস করব, তাহলে যে 2018 থেকে 2020 পর্যন্ত যে আমার যে লার্নিং ফেজটা ছিল, এই ফেজটা তাহলে শুরু হতো 2024 থেকে 2028। এখন এই ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় যে 2024 থেকে 2028-এর মধ্যে আমার লাইফে কিন্তু অনেক চেঞ্জেস আসবে, আমার ফ্যামিলি বড় হবে, আমার উপর অনেক ডিপেন্ডেন্সি বাড়বে, তখন কিন্তু আসলে আমার মানে মিস্টেক্স করার চান্সেসগুলো অনেক বেশি মানে সিরিয়াস হয়ে যাবে। এখন যেমন 2018-19 যেই মিস্টেক্সগুলো করছি সেটার ইম্প্যাক্ট শুধু টোটালি আমার উপরে পড়ছে। তো আমার উপর যখন ডিপেন্ডেন্সি চলে আসবে তখন আসলে আমার মিস্টেক করার যে লাক্সারিটা ওইটা আমার থাকবে না। তো সবার প্রথম সাজেশন হবে যে টু স্টার্ট আর্লি। এরপরে হচ্ছে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে নামতে হলে আমি সাজেস্ট করবো যে আমার কাছে যেটা মনে হয়েছে টু স্টার্ট স্মল, কারণ হচ্ছে আসলে অনেক কিছু শিখতে হয়। এটা অনেক টাকা দিয়ে যখন আপনি নেমে পড়বেন, নামার পরে মনে হবে যে না আমি এখানে এত টাকা না দিয়ে এই জিনিসটা করতে পারতাম। তো অনেক টাকা দিয়ে না স্টার্ট করাটা আমার কাছে বেটার। আপনি যখন বুঝতে পারবেন যে না এখন আমি আসলে অনেক বড় ইনভেস্টমেন্টে নামতে পারবো, তখনই আসলে বড়, যদি বুটস্ট্র্যাপড হয় আর কি। আর যদি ফান্ডরেজিং হয় সেক্ষেত্রেও আমি বলবো যে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর মার্কেট। এখন মার্কেট রিসার্চ বলতে আমি এটা বলি না যে আর্টিকেলস পড়া ইন্টারনেটে ঘরে বসে বসে ফুটওয়্যারে আমি ওটা প্রেফার করি। মার্কেটে যেতে হবে, আপনার 100% মার্কেটে যেতে হবে। এছাড়া আরও যদি অনেকগুলো কোয়েশ্চেনই আমার মাথায় আছে, এর মধ্যে হচ্ছে আপনার বাংলাদেশে পার্সপেক্টিভে যদি বলি, অ্যাপেক্স, বাটা, এরা তো অনেক বছর ধরে ব্যবসা করতেছে। তো যখন আপনি একটা ব্র্যান্ড তৈরি করতে যাবেন, আসলে ব্র্যান্ড তৈরি করা তো সময় সাপেক্ষ ব্যাপার, তো অনেক টাকারও ব্যাপার স্যাপার থাকে। তো শুরুতে যখন একটা মানুষ শুরু করবে তখন কি তার একাই কাজ করা উচিত না তার কোফাউন্ডার নেওয়া উচিত? কোফাউন্ডারের ব্যাপারে আমি যেটা বলবো যে আমি 2টা ক্রাইটেরিয়া ফলো করতেছি ইদানিং, মানে এখন আমার কাছে মনে হইতেছে যে এই 2ভাবে আগানো উচিত। আমার যেমন শুরুতে আমার কোফাউন্ডার ছিল, আমার স্কুল ফ্রেন্ডই আমার কোফাউন্ডার ছিল। তো ইনিশিয়াল স্টেজে কোফাউন্ডার থাকাটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি ওই ইন্ডাস্ট্রি সম্বন্ধে মোটামুটি নলেজ না রাখেন। ইফ ইউ নো হোয়াট ইউ আর ডুইং দেন আমি প্রেফার করবো যে সোলো যাওয়া উচিত। এখন কোফাউন্ডার ইম্পর্টেন্সটা কোথায়? কোফাউন্ডার যে ইম্পর্টেন্সটা আসে যে আমাদের লাইফে আসলে সব দিন একই রকম যায় না। তো আপনি যখন বিজনেস করবেন, আপনার হয়তো একটা দিন খারাপ গেল, সেই দিনটাতে আপনার বিজনেসটা দেখাশোনা করার জন্য একটা কোফাউন্ডার দরকার, কারণ আপনার যে সিনার্জিটা এইটা আপনার বিজনেসের উপর ইম্প্যাক্ট ফেলে। তো আপনার যদি কোনো দিন খারাপ যায় বা আপনার ধরেন আপনি আজকে সেই ভাইবটা বা সেই মোটিভেশনটা আসতেছে না আজকে বিজনেসে ইনপুট দেওয়ার জন্য, তখন দেখা যায় কোফাউন্ডারের ইম্প্যাক্টটা খুব ভালো আসে। এছাড়াও কোফাউন্ডারের ইম্পর্টেন্সটা আরেকটা দিকে আসে, সেটা হচ্ছে যে আপনি যখন ডিসিশন মেক করেন, আপনার কাছে মনে হয় যে আপনার ডিসিশনটা
অ্যাটলিস্ট সবার থেকে ভালো, এটা আপনার কাছে মনে হয়। বাট আরেকটা ডাইনামিক বা আরেকটা পার্সপেক্টিভ থেকে দেখার জন্য একটা কোফাউন্ডার খুবই ইম্পর্ট্যান্ট। তো কোফাউন্ডার থাকলে আর কি কারেকশন করা যায়, আপনার ডিসিশনের বলেন বা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে কারেকশন আনা যায়। এমনিতে অনেক বছর তো হলো, প্রায় 6 বছর, ফেইলিয়ার কি কখনো আসছে লাইফে? বিজনেসের ক্ষেত্রে ফেইলিয়ার কি কখনো আসছে? হ্যাঁ, আপস অ্যান্ড ডাউনস আসছে, বাট এসলোর ক্ষেত্রে খুব বড় ফেইলিয়ার আসে নাই। কারণ হচ্ছে আমরা ওই যেটা বললাম শুরুতে, আমি অনেক ছোটো ছোটো মিস্টেক্স করছি, সেগুলো যেমন খুব ইজিলি ক্যারি আউট করা গেছে। বাট এমনি আমার লাইফের যদি ফেইলিয়ার বলি, হ্যাঁ সেক্ষেত্রে অনেক ফেইলিয়ার আসছে। ইভেন আমি বলা যায় ইন্টারন্যাশনালি অনেক ফেইলিয়ার করেছি। যেমন আমার একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টে প্রায় 1.5 বছরের মতো বিজনেস করেছিলাম। তো 1.5 বছর পরে ওইটা মানে ফেইল্ড খুব ভেরি ব্যাডলি। তো আমি ওইটা থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে বিজনেস করতেছি তার মানে এই না যে আমি সব ইন্ডাস্ট্রিতে নামলে বিজনেস করতে পারবো। আর ওই বিজনেসে আমার ফেইল করাটা এখন আমার কাছে মনে হয় যে কেন ইম্পর্টেন্ট ছিল, যে তাহলে আমার মধ্যে যদি ওইটাতে আমি মানে কোনোভাবে যদি এক্সিকিউট করে ফেলতে পারতাম, আমার কাছে একটা ইগো চলে আসতো যে আমি তো আসলে যে ইন্ডাস্ট্রিতে নামতেছি ওই ইন্ডাস্ট্রিতে কোনোভাবে এক্সিকিউট করে ফেলতেছি। তো ফেইলিয়ার ইজ ইম্পর্টেন্ট। আরেকটা মানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ফেইল তো আসলে সবাই করি আমরা, এখন ফেইলিয়ার থেকে রিফ্লেকশন নেওয়াটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্টে যে বিজনেসটা ছিল ওইটা থেকে আমি অনেক রিফ্লেকশন বা অনেক ইনপুট নিতে পারছি, যেটা আলটিমেটলি আমি হয়তো আমার এখন এসটিলোতে বা ইন ফিউচার যদি আমি আরও কোনো ভেঞ্চার স্টার্ট করি সেগুলোতে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলবে। আর এমনিতে অনেকের মানুষ সবার লাইফেই তো ফেইলিয়ার টুকটাক আসেই। আসলে ফেইলিয়ারটা আসলে কীভাবে ডিল করা উচিত আপনার মতে, কীভাবে ডিল করা উচিত? ফেইলিয়ারটাকে যদি আপনি অনেক বেশি ভয় পান, সেক্ষেত্রে আপনি কখনো ফেইলিয়ার ডিল করতে পারবেন না। আর হচ্ছে আপনি যদি কোনো কিছু স্টার্ট করার আগে ফেইলিয়ারের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ফেইল ইজ ইনএভিটেবল, ফেইল আসবেই। আপনার স্টার্ট করতে হবে যে মানে ওই যে বলে না যে ড্রিম বিগ, ওটার কারণ কি? কারণ হচ্ছে আপনি যখন ধরেন 100% ড্রিম করলেন, ওটা 80% কমপ্লিটেশন হবে বা 70% কমপ্লিটেশন হবে, এই কারণে ড্রিম বিগ বলে। তো ফেইলিয়ারের চিন্তা যদি শুরু থেকেই মাথায় আসে, তো আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ট্রাই করবে কোনভাবে ফেইল করা যায়। হ্যাঁ, তো ফেইলিয়ারের চিন্তাটা আসলে ওইভাবে রাখা উচিত না। হ্যাঁ, ফেইলিয়ারটা হ্যান্ডেল কীভাবে করবেন, আপনি আগে ফেইল করেন, আপনার ফেইলিয়ারই আপনার প্রবলেমের সলিউশন আনবে। আমি যেটা বলি যে বিজনেস স্টার্ট করার আগে অনেকে বলে যে এই প্রবলেম সেই প্রবলেম, আমি বলি যে বিজনেস স্টার্ট করো, স্টার্ট করলে আসলে প্রবলেমই সলিউশন বের করে আনবে। স্টার্ট না করলে তো প্রবলেম আসবে না, আর প্রবলেম না আসলে তুমি ফোর্সড হবে না যে এই সলিউশনটা কীভাবে বের করবো। এক্স্যাক্টলি। আবার এসটিলোতে আসি, আপনাদের এসটিলো এখন কতজনের টিম? আমাদের এসটিলোতে হচ্ছে ফ্যাক্টরি 2টা, ঢাকাতে হচ্ছে সাবকন্ট্রাক্টে আছে, আর কুমিল্লাতে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি। কুমিল্লাটা বিস্পোক হাউস। ফ্যাক্টরি এন্ডে আমাদের 35 to 38 পিপল, অ্যান্ড মানে স্টোর অ্যান্ড রিটেলে এখানে হচ্ছে অলমোস্ট 7 থেকে 12 জনের মতো, তো অ্যারাউন্ড 50+ মেম্বার্স। প্রায় অর্ধ শতাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট আই উড সে। এমনিতে আপনার যারা সেলস পারসন বা হচ্ছে এই টিমগুলোকে আপনি কীভাবে প্রশিক্ষণ দেন, বা সেলিংয়ের ক্ষেত্রে আপনি কী কী জিনিস অবলম্বন করেন, কী কী ফ্যাক্টগুলো? সেলিং পার্সপেক্টিভ থেকে যদি বলি, যে আমি একদম খুব টাইনি ডিটেলস অনেক ফোকাস করি। যেমন হচ্ছে আমাদের স্টোরগুলোতে আমরা যেটা খুব মানে স্ট্রিক্টলি মেনটেন করি, সেটা হচ্ছে যে কাস্টমার আমাদের স্টোরে যখন আসে, কাস্টমার কিন্তু অনেকগুলো শু ট্রাই করে। এখন ট্রাই করার পরে হয়তো পারচেস নাও করতে পারে, তো তারা বের হয়ে যায়। তো তখন কী হয় যে ওই প্রোডাক্টগুলো আবার হচ্ছে শেলভে রাখতে হয়। তো ম্যাক্সিমাম স্টোরে বা আমার দেখার মতো ম্যাক্সিমাম স্টোরে যেটা হয় কি, যে কাস্টমার ট্রায়াল দিলেও পড়লো না, তারপর স্টোরগুলো যেভাবে ছিল সেভাবে রেখে দিচ্ছে। বাট আমি আমার স্টোরে স্ট্রিক্টলি বলে দিই যে প্রোডাক্টগুলো একদম যেই মেজারমেন্টে সিমেট্রিক অবস্থায় ছিল ওইভাবেই যাতে থাকে, যাতে কাস্টমার এসে না দেখে যে একটা প্রোডাক্ট ব্যাকা হয়ে আছে, একটা প্রোডাক্ট সোজা হয়ে আছে। এই জিনিসগুলো আমি কেন ফলো করি স্ট্রিক্টলি, এই কারণে যে মানে আমি আমার যে প্রোডাক্টগুলো সেম টাইপের প্রোডাক্ট, হয়তো কোয়ালিটি 19-20 হবে, সেম টাইপের প্রোডাক্ট কিন্তু অনেক প্রাইস রেঞ্জে সেল করতেছে। তো আমি কেন প্রিমিয়াম চার্জ করতেছি? এখন এটার অ্যান্সার এটা না যে আমি প্রোডাক্ট সোজা করে রাখতেছি সেই কারণে আমি চার্জ বেশি করতেছি। আমি যেটা করা ট্রাই করি, আমি একটা ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড মেনটেন করা ট্রাই করি। ইভেন মানে সোজা করে রাখাটা তো সব স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না। আমরা যেমন যেটা করি যে আমরা আফটার সেল সার্ভিসে খুব ফোকাস করি। সেটা কীভাবে করি, যেমন আমাদের ওয়ারেন্টি পিরিয়ড হচ্ছে 6 মান্থসের মতো। তো 6 মান্থের মধ্যে যদি কোনো ইস্যুস আসে, আমরা সেটা হচ্ছে 100% লাইবিলিটি নিয়ে নিই। এখন 6 মান্থের মধ্যে ধর সাপোজ একটা রিপেয়ার আসলো, সেক্ষেত্রে আমরা রিপেয়ারটা ফ্রি অফ চার্জ করে দিই। এখন এরকমও প্রোডাক্ট আসে যখন রিপেয়ার করা পসিবল হয় না, মানে ওই প্রোডাক্ট এত বাজেভাবে ড্যামেজড হয় যে রিপেয়ার পসিবল হয় না, সেক্ষেত্রে আমরা 100% এক্সচেঞ্জ করে দিই, মানে কাস্টমারকে টোটালি এক্সচেঞ্জ করে দিই। আর আরেকটা জিনিস আমি আমাদের সেলসম্যানদেরকে বলি, যে সেটা হচ্ছে যে কাস্টমার যখন প্রোডাক্টটা পারচেস করবে, তখন যেই হাসি মুখে কাস্টমারটাকে বিদায় দিচ্ছে, সেমভাবেই যাতে এক্সচেঞ্জের সময় সেই ফেসটা থাকে। সেটার জন্য কাস্টমারের একটা মানে ভরসার জায়গা, একটা ট্রাস্টের জায়গা হয়, যে আমি আসলে প্রোডাক্ট কেনার সময় একরকম ছিল, মানে এক্সচেঞ্জ করতে আসলাম তখন আসলে, যেটা ইউজুয়ালি সব ব্র্যান্ডের ক্ষেত্রে এই কমপ্লিকেশনটা থাকে আর কি। তো এইটা মেনটেন করতে বলি। এমনি এই 6 বছরের জার্নিতে কোনো কাস্টমারের সাথে কোনো মেমোরেবল এক্সপিরিয়েন্স বা ঘটনা আছে কিনা, যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? মেমোরেবল এক্সপিরিয়েন্স
ভালো তো অনেক আছে আসলে, ভালোগুলাতে ভালো অনেক আছে, ভালো আসলে একটা দুইটা করে বলা যাবে না, ভালো অনেক আছে। বাট খারাপটা শুনি তাহলে। এটা হচ্ছে মানে এটা আমার কাছে মনে হয় জিনিসটা অনেক খারাপ হয়েছে। খারাপ হচ্ছে বলতে এটা 2019-এর দিকে কথা। তো আমরা তো তখন হচ্ছে বেসপোক করতাম। তো আমি নাম বলবো না, একটা মানে প্রাইভেট ভার্সিটির একটা ফ্যাকাল্টি ছিল, আমি যতটুকু জানি উনি ইকোনমিক্সের ফ্যাকাল্টি ছিল। তো উনি আমাদের কাস্টমার ছিলেন, আমাদের কাছ থেকে প্রায় 2-3টা পেয়ারের মধ্যে বিস্পোক অর্ডার করেছিলেন আর কি। তো থার্ড না জানি ফোর্থ যে অর্ডারটা, সেই অর্ডারের সময় আমরা ইউজুয়ালি কাস্টমারদেরকে 10 থেকে 12 দিনের একটা টাইম লাইন দিতাম। তো যেটা হয়েছিল যে ওনার যে অর্ডারটা ছিল ওইটাতে আমরা অলমোস্ট যে ডেলিভারি টাইম যেটা আর কি সেটা ক্রস করে অলমোস্ট 1 মান্থের মতো হয়ে গেছিলো। তো যখন ডিলে হচ্ছিলো আমরা যেটা করি, আমি তখন আসলে সবই হ্যান্ডেল করতাম, কাস্টমার কেয়ারের ফোনও হ্যান্ডেল করতাম, ফ্যাক্টরি এন্ডও হ্যান্ডেল করতাম, ইভেন হচ্ছে কাস্টমার সার্ভিস হ্যান্ডেল করতাম। তো যখন যেটা হয়তো যে আমি জানতেছি যে প্রোডাক্ট রেডি হবে না, বাট কাস্টমার কল দিয়ে যাচ্ছিলো, তো আমার কাছে আসলে ওনাকে বলার মতো কোনো স্টোরি ছিল না। তো আমি যেটা করে ফেলছিলাম যে তখন আমি আসলে টোটালি সাইলেন্ট হয়ে গেছিলাম, যে আসলে ওনাকে কোনো ফিডব্যাক দিচ্ছিলাম না। আর ফ্যাক্টরি অবস্থা তো আমি আসলে জানি যে প্রোডাক্টটা আসলে এইভাবে বের হবে না। তো তখন যেটা হয়েছে যে আমরা আসলে আলটিমেটলি ওই কাস্টমারটাকে লুজ করছি, যেটা আমার এখনও একটা রিগ্রেট মনে হয়। কারণ আমার কাছে আসলে উনি যে একমাত্র উনি একটা বড় ক্লায়েন্ট ছিল এরকম না ব্যাপার না, আমার কাছে প্রত্যেকটা ক্লায়েন্টেরই ভ্যালু একই রকম। তো আমার কাছে আমার ভুলের জন্য ক্লায়েন্ট হারানোটা খুবই প্যাথেটিক ছিল। তো ওইটা বলা যায় যে একদম আমি নিজের হাতেই একটা ক্লায়েন্ট নষ্ট করে ফেলছি, এই কারণে ওইটা এখনও আমার কাছে মেমোরেবল। তো এটা একটা মানে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। আপনাদের স্টিলের যে প্যাকেজিং খুবই সুন্দর এবং প্রিমিয়াম। এছাড়া আমি যদি দেশের বাইরের যে লাক্সারিয়াস ব্র্যান্ডগুলোর কথা বলি, লুই ভুইটন বা গুচি বা হচ্ছে আপনার ভ্যালেন্সিয়াগা, অনেক সুন্দর ওনারা হচ্ছে প্যাকেজিং করে। তো একটা প্রোডাক্টের ক্ষেত্রে প্যাকেজিং কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে? এটা আমি একটা কোয়েশ্চেন করি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো, সাপোজ আপনি হচ্ছে লেটসে 3890 টাকার একটা প্রোডাক্ট কিনলেন, আমি আপনাকে একটা লাল টিস্যু ব্যাগে দিলাম, আপনি কি ওই প্রোডাক্টটা আপনার পছন্দ হবে? কারণ আপনি তো প্রোডাক্ট কিনছেন, আপনি তো আমার প্যাকেজিং কিনেন নাই। আপনি কি সেই প্রোডাক্টের জন্য 3800 টাকা পেমেন্ট করবেন? করবেন না, এক্স্যাক্টলি। প্যাকেজিংয়ের জন্য আমরা কোনো চার্জ করি না, বাট প্যাকেজিংটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে। আপনি লাক্সারি ব্র্যান্ডগুলোতে দেখেন, আমাদের গুচি বলি বা হচ্ছে লুই ভুইতন বলি, এদের প্যাকেজিংয়ের জন্য কিন্তু এরা চার্জ করে না, এরা চার্জ করে প্রোডাক্টের জন্যই। বাট আবার ইভেন অ্যাপেলের কথাই আমি বলি, অ্যাপেলের যখন হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে ইউজড আইটেম কিনি বা হচ্ছে যারা বাইরে থেকে আসে অ্যাপেলের প্রোডাক্ট নিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে বক্স আনে না। আর বক্স না আনলে আমরা কী করি, বলি যে না আমি এটা এত দিয়ে কিনবো না, আমাকে আরও কম দিতে হবে। আপনি কি কিনা টাইমে তো আপনি প্যাকেজিংয়ের জন্য আলাদা পেমেন্ট করতেছিলেন না, করতেছিলেন প্রোডাক্টের জন্যই। কিন্তু যখন ওই বক্সটা আসে না তখনই আপনার মনে হয় না আমি তো এটা এত বেশি দিতে পারবো না। মানে আলটিমেটলি প্যাকেজিংয়ের কোনো ভ্যালু নেই, বাট প্যাকেজিংটা কাজ করে, ওটা এক্সপিরিয়েন্স দেয় আসলে। হ্যাঁ। আমরা শুরু থেকেই প্যাকেজিংয়ের উপরে মানে আমি পার্সোনালি অনেক বেশি ফোকাস ছিলাম। একটা রিজন এইটাই যে আমি যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি, আমি কখনো আসলে সেলে ফোকাস করিনি। তো যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করা হয়েছে, তো তখন যেটা হয়তো যে আদার্স যে কানেক্টেড জিনিসগুলো সেগুলোতে অনেক বেশি ফোকাস করা যায়। ইভেন এমনও টাইম গেছে যে আমাদের টোটাল ইনভেন্টরি সাইজ যেটা ছিল তার থেকে বেশি ইনভেস্টমেন্ট গেছে আমাদের প্যাকেজিংয়ে। বাট তখন আমি এটাতে আসলে নেগেটিভলি দেখিনি। ইভেন আমার মাও জিজ্ঞেস করতো যে প্যাকেজ কাগজে এত টাকা ইনভেস্ট করছে, এর থেকে বেশি জুতা বানা। আমি বলছি না, এটার ইম্প্যাক্ট আসলে হুট করে পাওয়া যায় না, এটার ইম্প্যাক্টটা আস্তে আস্তে পাওয়া যায়। ইনিশিয়ালি কত টাকা ইনভেস্ট করছিলেন এই প্যাকেজিংয়ের? আমাদের ফার্স্ট প্যাকেজিংয়ের ব্যাপারটা কী হয় যে স্টার্ট আপদের ক্ষেত্রে যে ইস্যুটা সবচেয়ে বেশি হয় যে স্মল কোয়ান্টিটির অর্ডার কেউ নিতে চায় না। তো আমাদেরও ফার্স্টে 1000 মানে পিসের মতো অর্ডার করতে হতো। তো ইনিশিয়ালি আমাদের 1000 পিসে আমাদের হচ্ছে ব্যাগ, তারপর হচ্ছে বক্স টক্স সব মিলে আমরা 1,10,000 বা 1,20,000 মতো একটা ছিল। এখন মানে আলটিমেটলি আরও বেড়ে গেছে। তো তখন 1,10,000 আমাদের কাছে একটা হিউজ নাম্বার ছিল, কারণ আমাদের ইনভেন্টরি আসলে তখন 1,00,000 বা 1,50,000 মতো ছিল না। তো প্যাকেজিংয়ে এত টাকা ইনভেস্টমেন্ট করাটা অনেকে এটা নিয়ে কোশ্চেন, মানে ইভেন আমার ফ্যামিলি মেম্বাররা। তো ওইটার ইম্প্যাক্ট আসলে এখন পাওয়া যাচ্ছে, কারণ এখন যেহেতু ব্র্যান্ড নিয়ে কাজ করা হচ্ছে, ওগুলোর ইম্প্যাক্টটা এখন পাওয়া যাচ্ছে। আর এমনিতে আমি যদি আরেকটা কথা বলি, বাইরের দেশে যে ব্র্যান্ডগুলো, মানে ওদের তো মার্কেট মোটামুটি, ওদের বাইং ক্যাপাবিলিটিও অনেক বেশি, অনেক হাই। তো দেখা গেছে যে লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো আছে সবাই ভালোই ব্যবসা করতে পারতেছে। তো বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশের মানুষের যে আয় বা মানুষের বাইং যে ক্যাপাসিটি, ওইটাতে বাংলাদেশে একটা লাক্সারি ব্র্যান্ড তৈরি করা এবং ব্যবসা রান করা কতটুকু যৌক্তিক বা কতটুকু প্রফিটেবল, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন? না, আমার কাছে মনে হয় মানে হোয়াট আই থিঙ্ক যে বাংলাদেশে আসলে সব ধরনের ক্লায়েন্ট বেসই আছে। আপনি চাইলে 500 টাকার প্রোডাক্টও বিক্রি করতে পারবেন, 5,000 টাকার প্রোডাক্টও বিক্রি করতে পারবেন, 5 লাখ টাকারও আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। তো কাস্টমার বেস নিয়ে আসলে আমি কখনো ওইভাবে টেন্সড হইনি, কনসার্ন ছিলাম না, কারণ আমি জানি যে আমি যদি প্রোডাক্ট, আমার কাস্টমাররা যেই টাইপের প্রোডাক্ট চাচ্ছে সেই টাইপের প্রোডাক্ট যদি আমি বানাতে পারি বা আমি সার্ভ করতে পারি, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্ট উইল কাম, ইভেনচুয়ালি চলে আসবে কোনো না কোনোভাবে।
তো ওইটা নিয়ে আসলে কখনো খুব টেনসড হয়নি। তবে হ্যাঁ, মার্কেট ম্যাচিওর করার একটা ব্যাপার ছিল। যেমন আমরা ফার্স্ট থেকে বিস্পোক নিয়ে কাজ করতাম। তো বিস্পোকটা আমরা আসলে ইভেনচুয়ালি হাফ রোড আমরা কেন বন্ধ করে দিই, সেটা দুইটা রিজন ছিল। আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডে কিছু ইস্যুস ছিল, আর হচ্ছে আমরা মার্কেট স্টেবল করা বা মার্কেট ম্যাচিওর করার জন্য যে ইনভেস্টমেন্ট আমাদের প্রয়োজন ছিল সেটা তখন আমাদের হাতে ছিল না। তো ওইখানে আসলে মানে ওই মার্কেট ম্যাচিওর করার যে বিষয়টা, ওইখানে আসলে ছোটোখাটো অল্প অল্প ইনভেস্টমেন্ট করে করা যায় না। মার্কেট ম্যাচিওর করতে হলে আপনার মিনিমাম 10, 15, 20, 25 মানে ডিপেন্ড করে এক এক কোম্পানির উপরে। তো মিনিমাম 15-20 লাখ টাকার মতো আপনার মার্কেটে বার্ন করতে হয়, নাহলে আপনি আসলে একটা নতুন প্রোডাক্ট আনবেন, সেইটার জন্য মার্কেট স্টাডি করে মার্কেটের কনজিউমারদেরকে ম্যাচিওর করাটা, এটার জন্য একটা ইনভেস্টমেন্ট আছে। তো ওইটা আমাদের হাতে তখন ছিল না দেখেই আমরা কিন্তু বিস্পোকটা অফ করে দিই। তো মার্কেট ম্যাচিওর করার জন্য ইনভেস্টমেন্ট লাগে, এইটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট আপনি ভালো বানায় রাখলেন, সেটা আসলে কাস্টমারকে না জানাতে পারলে তো আসলে এটা সেল হবে না। তো সেখানেও কিছু ইনভেস্টমেন্ট যায় আর কি। বাট কনজিউমার, আমি যেই প্রোডাক্ট টাইপের বা যেই প্রাইস রেঞ্জের প্রোডাক্ট বানাচ্ছি, এটা সেল করার জন্য আমার কনজিউমার খুঁজতে হবে, এটা বলা যায় একটা মিথ। কারণ হচ্ছে কনজিউমার আপনি খুঁজে পাবেন, কনজিউমার আপনার খুঁজে লাগবে না। আপনি যদি 100% আপনি যেরকম প্রোডাক্ট চাচ্ছেন সেই প্রোডাক্ট যদি আপনি ম্যানুফ্যাকচার বা সার্ভ করতে পারেন, কনজিউমার নিজেই চলে আসবে। আবার আপনার জার্নিতে আসি একটু। দেখা গেছে আমাদের দেশের মানুষ বা আমাদের ইয়াং ছেলেপেলেরা ম্যাক্সিমামই কিন্তু চাকরি প্রেমী, মানে পড়াশোনা শেষ করবে তারপরে চাকরি খুঁজবে, মানে সবার টেন্ডেন্সি এটাই থাকে। তো আপনি কেন আপনার আই ডোন্ট নো আপনার ফ্যামিলি সবাই চাকরি করে কিনা ব্যবসা করে, আপনার ব্যাকগ্রাউন্ড কি, মানে আপনার ফ্যামিলিতে সবাই কি করে? আমার সবাই সার্ভিস হোল্ডার। সার্ভিস হোল্ডার। তো আপনার কখনো মাথায় আসে না, আমি আমার ফ্যামিলিতে সবাই চাকরি করে, আমিও চাকরি করব? আপনার কেন ব্যবসায় আসা হলো বা কি মোটিভেশনে ব্যবসায় আসা হলো? আমার কাছে মনে হয় আই ওয়াজ বর্ন ফর বিজনেস, এটা একটা জিনিস। এটা কি শুরু থেকেই ফিল হইতো? হ্যাঁ, এটা শুরু থেকেই ফিল হতো। কারণ আমার কাছে মনে হয় যে আমি কোনো কিছু অনেক ফাস্ট অ্যাডাপ্ট করতে পারি, যেটা বিজনেসের ক্ষেত্রে অনেক ইম্পর্ট্যান্ট। কারণ এক্সিকিউশন আর হচ্ছে ফাস্ট অ্যাডাপ্টেশনের যে ব্যাপারটা, এটা বিজনেস থেকে সব বিজনেসেই কোনো না কোনোভাবে মানে ইম্প্যাক্ট ফেলে এটা। এইটা একটা রিজন ছিল। আর আরেকটা যেটা রিজন ছিল যে আমার কাছে মনে হতো যে বাংলাদেশে বা বিজনেস যারাই করে, আমার কাছে মনে হয় যে বিজনেসটা তাদের লাইফের সেকেন্ড অপশন ছিল। মানে ইদার তারা ভালো কোনো জায়গায় জব পায় নাই, এই কারণে বিজনেসে আসতো, অথবা মনে হতো যে যে সে আসলে সেরকম ট্যালেন্টেড না যে ভালো জায়গায় জব করতে পারবে, এই কারণে সে বিজনেস করতো। কেউ বিজনেসের জন্য আসলে পড়াশোনা করতো না, আমার কাছে এইটা জিনিসটা মনে হতো। তো আমার কাছে মনে হয় যে আমি আসলে ওই সাইডটাই যাই যেখানে আমার কাছে সবসময় মনে হয় আমি বিজনেসেই ভালো করবো। আমি যেই পরিমাণ ইনপুট দিব, যেই কাজটা আমি করতেছি, সেই কাজে সেটা যদি জবের ক্ষেত্রে হয়, আমার কাছে মনে হবে সেটার অ্যাবসলিউট রিটার্ন আমি পাবো না। এই কারণে আমার কাছে মনে হয় আমার জন্য বিজনেস করাটা সেফ। এখন মানুষ কেন মানে জবের দিকে যায় বা কেন বিজনেস করে, সেটা ডিফারেন্ট ডিসকাশন। বাট সবারই বিজনেস করতে হবে নট নেসেসারিলি, আবার সবারই জব করতে হবে নট নেসেসারিলি। এটা অনেকটা ডিপেন্ড করে আপনার ডিসিশনের উপরে। তবে বিজনেসটা আসলে কখনো সেকেন্ড অপশন হিসেবে বিজনেসে নামা উচিত না। মোস্ট কেসেস যারা ফেল করে তাদের আসলে বিজনেসটা সেকেন্ড অপশন থাকে। যে চাকরি যদি না হয়, এখন তাহলে কি করে, আমি তাহলে একটা বিজনেস শুরু করি। বিজনেসের ক্ষেত্রে একটা কমন জিনিস দেখা যায় যে সবাই চিন্তা করে যে চায়না বা অন্য কোনো জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করে বাংলাদেশে এনে একটা ফেসবুক পেজ খুললাম, বুস্ট করলাম, তারপর সেল করলাম। আপনি সেই পথে না গিয়ে কেন একটা ব্র্যান্ড তৈরি করতে গেলেন বা ব্র্যান্ড বানাবেন, এই ইন্টেনশন কীভাবে মাথায় আসলো? ইন্টারেস্টিংলি এখানে আসলে মানে এই কোশ্চেনটার মধ্যে আসলে অ্যান্সারটা আছে। সেটা হচ্ছে যে যখন ব্র্যান্ড ক্রিয়েট করতে যাব, তখন আসলে কারো উপরে ডিপেন্ডেন্সি রেখে ব্র্যান্ড ক্রিয়েট করা যায় না, ফার্স্ট অফ অল এই জিনিসটা। আর সেকেন্ড অফ অল আমি কেন আসলে ওই ইম্পোর্ট ওরিয়েন্টেড বিজনেসে কেন গেলাম না, ইম্পোর্ট ওরিয়েন্টেড বিজনেস খারাপ এটা আমি বলতেছি না, বাট ওইটাতে আসলে হয় কি যে প্রোডাক্টের উপরে বা বিজনেস মডেলের উপরে কন্ট্রোল থাকে না। যেটা হয় যে আমি 1000 পেয়ার বাইরে থেকে অর্ডার করলাম স্নিকার্সের, অর্ডার করার পর আসলে দেশে আসলো, আমি একটা পেজ খুললাম, খুলে অ্যাড রান করলাম, ওখান থেকে সেল হওয়া শুরু হলো, ডে বাই ডে সেল অনেক বেশি হয়ে যায় আলটিমেটলি। বাট ওইখানে যে ইস্যুটা হয় যে আপনার প্রোডাক্টে সাপোজ একটা কাস্টমার জিজ্ঞেস করলো যে এই প্রোডাক্টের সোলটা এরকম কেন, আপনার কাছে আসলে তখন অ্যাট দ্যাট মনে স্পেসিফিক কোনো অ্যান্সার থাকবে না। বা আপনার কাস্টমার জিজ্ঞেস করতে পারে এই সোলটা কি আমার এই প্রোডাক্টের মধ্যে আনা যাবে কি না, আপনার কিন্তু প্রোডাক্টের উপরে কন্ট্রোল নেই। তো আপনাকে আলটিমেটলি ওই কোয়েশ্চেনটা এড়াই যেতে হবে। তো আমার কাছে মনে হতো যে ব্র্যান্ড ক্রিয়েটের ক্ষেত্রে, যেহেতু ব্র্যান্ড মানে আসলে ইউনিক প্রোডাক্ট বা ইউনিক সার্ভিস নিয়ে কাজ করতে হয়, তো প্রোডাক্টের উপরে কন্ট্রোল না থাকলে ব্র্যান্ড ক্রিয়েট করা যায় না, এটা একটা জিনিস। আর আমি ওই টাইপের বিজনেসেই আসলে ইনভলভড হই যেখানে পুরা বিজনেসের একদম 0 থেকে শুরু করে 100 পর্যন্ত আমার কিছু হলেও মানে কন্ট্রোল থাকে। হ্যাঁ, কন্ট্রিবিউশন বলেন বা কন্ট্রোল থাকে আর কি। তো কন্ট্রোল থাকাটা কেন ইম্পর্টেন্ট, যে আমার ডিসিশনের উপরে আমার বিজনেসটা রান করে, আমি আসলে কারো উপরে রিলায়েবল না। আর এমনিতে এস্টেলো নিয়ে আপনার ভিশন কি, মানে এস্টেলোকে আমি যদি বলি 5 বছর পরে বা 10 বছর পরে কোন পর্যায়ে দেখতে চান? এস্টেলোর নিয়ে ভিশন আসলে অনেক ব্রডার। যেমন মানে আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে আমরা প্রচুর পরিমাণে রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করি, প্রচুর পরিমাণে ফুটওয়্যার আমরা এক্সপোর্ট করি। তো আমার কাছে মনে হয় উই আর
ডান উইথ এক্সপোর্টিং প্রোডাক্টস। আমার কাছে মনে হয় যে আমাদের মানে এনাফ এক্সপোর্ট হয়ে গেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ থেকে এখন ব্র্যান্ড এক্সপোর্ট করা উচিত। বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক ব্র্যান্ডই এখন পর্যন্ত বাহিরে অ্যাজ এ ব্র্যান্ড এক্সপোর্ট হইতে পারছে, মানে বাহিরে কোথাও এক্সিস্ট করতে পারছে। স্টিলে আমার মানে যদি ব্রডার ওয়েতে চিন্তা করি, আমার প্ল্যান এটাই যে আমি স্টিলকে বাইরের একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসেবে ডেভেলপ করতে চাই। এখন ওইটার জন্য আসলে আমাদের ব্যাক এন্ড থেকে যা যা করা লাগে ওগুলো আসলে আমাদের স্মলার গোলস, ওই স্মলার গোলস থেকে আমাদের আসলে আলটিমেট যে গোলটা যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ক্রিয়েট করবো সেইগুলোর দিকে আগাচ্ছে আর কি। আমার হচ্ছে এখন আপনার জন্য আরেকটা কোয়েশ্চেন আছে, হয়তো আপনার জন্য একটু আনকমফোর্টেবল হইতে পারে কোয়েশ্চেনটা। হাউ মাচ মানি ইজ আ লট অফ মানি টু ইউ? মানি, আমি কিন্তু একদম অ্যাকুরেট অ্যান্সার চাই নাম্বারসে। আর নাম্বারসে আমি আসলে মানি জিনিসটাকে অন্যভাবে দেখি। আমার কাছে মনে হয় মানি ইজ এ টুল দ্যাট মেক্স লাইফ ইজিয়ার। তো আমার কাছে মনে হয় যে ক্যারিয়ার গ্রোথে বা লাইফকে ইজি করার জন্য আপনার হাতে আসলে যত বেশি টুলস থাকবে, সেটা কখনোই মনে হবে যে না এটা অনেক বেশি পরিমাণ, মানে মানি আপনার কাছে কখনোই মনে হবে যে ইটস টু মাচ মানি। তো মানি আসলে কখনোই এনাফ না। আর যেহেতু আমি মানিটাকে দেখি অ্যাজ এ টুল, তো আমার কাছে মনে হয় যত বেশি টুল থাকবে আমার হাতে, আমার ক্যারিয়ারের গ্রোথ তত বেশি চলে আসবে। না, এটার একটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে পৃথিবীব্যাপী যে যদি রিসার্চগুলো দেখি আমরা, ধনীরা শুধু ধনীই হচ্ছে। যদি টাকা তাদের কাছে, তো দেখা গেছে যে আমি আজকে 2000 কোটি টাকার মালিক, কিন্তু আমি 4000 কোটি বানানোর জন্য আমি তো আবার ছুটবো। তো আসলে ওই টাকা কখনোই মানুষের কাছে যত কোটি টাকাই হোক এনাফ হয় না, আরও লাগে। আমরা এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে মানে আমি যখন বিজনেস শুরু করেছিলাম সেই স্টেজে কিন্তু আমার কাছে মনে হয়তো আমি এখন কারেন্টলি যেই পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছি সেই স্টেজে কিন্তু আমার কাছে মনে হয়তো এটা অনেক, মানে ওইটা যখন আমি চলে আসবো আমার লাইফ মনে হয় সেট হয়ে যাবে। বাট আমার কিন্তু লাইফ সেট হয় নাই আলটিমেটলি। আরও চাই। মানি ইজ অ্যাকচুয়ালি মানে এটা কোনো স্পেসিফিক নাম্বারস নেই যে এই পরিমাণ মানি হলে আমার লাইফ সেট হয়ে যাবে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে ওই যে ইয়ার কথা যেটা মেনশন করলেন যে রিচেস আর গেটিং রিচার, এখন এটা অনেকে অনেকভাবে নেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যতটুকু জানি যে আসলে রিচ পিপলদের মানুষ একটু নেগেটিভলি নেওয়ার ট্রাই করে। এখন রিচটা কেনই বারবারই রিচ হয়ে যাচ্ছে, এখন এটার একটা মানে সিম্পল আর অ্যান্সার হচ্ছে যে মানে রিচ পিপল যারা, তারা মানি ম্যানেজমেন্টটা অনেক ভালো মতো পারে। আর আমরা যারা মানে অন্যান্য স্টেজে যারা আছি, আমাদের হয় কি যে আমরা মানি ম্যানেজমেন্টটা পাই না। যেমন আমরা যদি কোনো অ্যাভারেজ পিপলকে লেটস সে 4 কোটি টাকা দিয়ে বলি যে এটাকে আমাকে নেক্সট 5 বছর ডাবল করে দেখাবেন, ও মোস্ট কেসেসে এরকম কেসগুলোতে হয় কি যে ওই জিনিসটা হয় না। কারণ আমরা যারা হচ্ছে মিডল ক্লাস যারা আর কি, আমরা অনেক বেশি মানি কখনোই হ্যান্ডেল করি নাই। ইভেন আমাদের ফ্যামিলিতে, ইভেন আমার ফ্যামিলিতেও যেটা হয়তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমার ফ্যামিলিতে কখনো কোটি নিয়ে আলোচনা হইতো না, মানে নাম্বার টাকার ব্যাপারে কখনো কোটি নিয়ে আলোচনা হইতো না। তো জিনিসটা আমার ফ্যামিলিতে এটা একটা ট্যাবুর মতো ছিল। ইভেন আমি ফোর্স করতাম যে এইসব কোশ্চেন এনে যাতে আমার আব্বু বা আম্মুকে আমি ওই কোটি নাম্বারসগুলো নিয়ে কথা বলাইতে পারি। তো যেটা হয় কি মিডল ক্লাস পিপল ফ্যামিলিতে হয় কি কোটি বা অনেক বড় বড় নাম্বারস, এই জিনিসটা ট্যাবুর মতো হয়ে যায়। এই জিনিসটা মনে হয় যে মানে হাইপোথেটিক্যাল কোনো জিনিস, কোটিটা রিয়েলিস্টিকভাবে নিতেই পারে না। তো আমার কাছে মনে হয় যত বেশি নাম্বারস নিয়ে আমরা কথা বলবো তত বেশি আমরা মানি ম্যানেজমেন্টে ইমপ্রুভ করবো আর কি। তো মানি ম্যানেজমেন্ট অনেক মানে ইম্পর্টেন্ট একটা রোল আপনার ক্যারিয়ার বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে। আর এমনিতে মানি ম্যানেজমেন্ট আসলে কীভাবে উচিত, যে একদম মানি ম্যানেজমেন্ট বুঝেই না, তার কীভাবে মানি ম্যানেজমেন্ট করা উচিত? ধরেন এই ক্ষেত্রে আরেকটা জিনিস আসে যে বাংলাদেশে স্টার্ট আপগুলো আসে, দেখা গেলো যে ইনভেস্টমেন্ট নিল 10 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলো, 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনলো, মানুষকে দেখাইতে হবে আমি তো ফাউন্ডার, কিন্তু পরে আমি আর কোম্পানিতেই আমি ইনভেস্ট করতে পারতেছি না, আর ওই টাকা আস্তে আস্তে লসই চলে যায়। তো এমনিতে এই জিনিসগুলো আসলে কীভাবে ইউটিলাইজ করা উচিত, মানি ম্যানেজমেন্টে কীরকম হওয়া উচিত? ওই যে ফান্ডিংয়ের কথা যেটা বললেন যে 10 কোটি টাকা নেওয়ার পরে একটা ফ্ল্যাট একটা গাড়ি কিনলো, এখানে আসলে যেটা হয়, এটা অনেক ক্ষেত্রেই হয়। ট্রু, হয়। এখন এই ক্ষেত্রে যেই জিনিসটা হয় কি যে আমরা আসলে কোনো কিছু অ্যাচিভ করার চেয়ে ওই জিনিসটা মানুষ দেখে কি বলবে ওই জিনিসটা অ্যাচিভ করা ট্রাই করি। সেই ক্ষেত্রে যেটা হয় মানে আমাদের ক্যারিয়ার গোল থাকে যে আমি কত তাড়াতাড়ি গাড়ি কিনবো। এখন মানে আমরা ওই জিনিসটা চিন্তা করি না আমি গাড়ি কেনার জন্য ব্যাক এন্ডের প্রসেসগুলো আমার কী, কারণ ওইটা কেউ দেখে ইমপ্রেসড হয় না। মানে আমি গাড়ি কেনার ব্যাক এন্ডে যে প্রসেসগুলো এটা আসলে দেখানোর মতো কিছু নেই, বাট গাড়ি কেনার পরে গাড়িটা দেখানোর মতো কিছু আছে। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ওই জিনিসটার পিছিয়ে ছুটি যে গাড়ি কিনবো কবে। তো এই কারণে হচ্ছে ওই যে মানি ম্যানেজমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। মানি ম্যানেজমেন্ট যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনার আলটিমেটলি ওই যে ফান্ডিংয়ের টাকা দিয়ে গাড়ি কিনতে হবে, নিজের টাকাতে আসলে কখনো গাড়ি কিনতে পারবেন। আচ্ছা প্রয়াস ভাই, আপনি অডিটা কবে কিনতেছেন? আমি অডি কিনতেছি না, আমার অনেক আগের থেকে শখ আমি GT 86 কিনবো। এটা আমি আমার ফ্রেন্ডদের বলে রাখছি যে আমি GT 86 না কিনে কোথাও চাইতেছি না। তো যখন হবে GT 86 হবে, এরপরে যদি কিছু কিনতে পারে সেটা কিনতে পারবো, বাট অডি আপাতত কিনতেছি না। আর এমনিতে আবার আপনার এস্টিলোতে আসি, অনেক গাড়ি বাড়ি নিয়ে কথা হলো। এস্টিলোর এখন কয়টা শাখা আছে আপনাদের?
আমাদের রানিং মানে ব্রাঞ্চ হচ্ছে একটাই আছে ধানমন্ডি 27 নম্বরে সপ্তক স্কোয়ারে, বাট আমাদের বনানী 11তে একটা ব্রাঞ্চ নিয়ে কথা চলতেছে, ওইটা একটু বড় হবে, ওইটা মোস্ট প্রবাবলি আমাদের হচ্ছে মানে মানে মেইন আউটলেট ওইটাই হবে মোস্ট প্রবাবলি, ওইটা প্রায় 2200 স্কোয়ার ফিটের মতো, ওইটা কথাবার্তা চলতেছে। মানে আপনাদের টার্গেটেড অডিয়েন্সটা তো ওই সাইডেই, ওই সাইডে আর কি, তো ওইখানে কথাবার্তা চলতেছে, হোপফুলি ওইটা কোরবানি ঈদের পর ওইটা নিয়ে কাজ শুরু হবে আর কি, মানে ওইটার ওপেনিং হয়ে যাবে কোরবানি ঈদের পরে। আবার আসি এমপ্লয়ীদের ক্ষেত্রে, আপনি এমপ্লয়ি ম্যানেজমেন্ট কিভাবে করেন? মানে আপনার যারা কর্মী বাহিনী সৈনিক আছেন তাদেরকে কীভাবে ম্যানেজ করেন? আমি আসলে এমপ্লয় ম্যানেজ করি না, আমি যেটা করি যে আমি একটা বিজনেস ডেভেলপ করার ট্রাই করি, যাতে আমার সিস্টেম আমার এমপ্লয়ি বের করে নিয়ে আসে, মানে আমার সিস্টেম যাতে এমপ্লয়ি বানায় ফেলায়। যেটা হয় যে মানে আমার বাবা মা বা আমাদের যারা ওল্ডার জেনারেশন যারা আছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতো যে বিজনেস করে অনেক সময় দিতে হবে। আমি একদমই এটা উল্টা পথে গেছি। যেমন আমি যদি একটা ফ্যাক্ট বলি, আমি লাস্ট মান্থে আমি 2বার স্টোরে গেছি পুরা মান্থে। আর যদি পুরা এই ইয়ারের কথা বলি আর কি, এই পুরা ইয়ারের হচ্ছে আমি কত ম্যাক্সিমাম 20 বার যাওয়া হয়েছে আমার স্টোরে। তো ওই যে স্টোরে বসে থাকলে বিজনেস গ্রোথ আসবে এই জিনিসটা নট নেসেসারিলি। আপনি যদি একটা সিস্টেমেটিক স্ট্র্যাটেজি বানাতে পারেন স্টোরের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার যাওয়া লাগবে। এখন এমপ্লয়ি ম্যানেজমেন্টটা কীভাবে করি, যেমন আমার সব এমপ্লয়ি জানে ওদের রেসপন্সিবিলিটিটা কী, ওরা ওইটাকের মধ্যেই লিমিটেড থাকে। এখন আমি যদি আমার সিস্টেমটা ওইভাবে না বানাতে পারতাম, তখন কি হইতো যে আমার প্রত্যেকটা এমপ্লয়িকে নিয়ে আমার প্রতিদিন বসতে হইতো যে আপনার এই রেসপন্সিবিলিটি। যখন আপনার সিস্টেম ডেভেলপ থাকে তখন এমপ্লয়ি ইভেনচুয়ালি হচ্ছে ওদের কাজ বের করে ফেলতে পারে। ইভেন এমপ্লয়ি বলে যে আমাদের এই এন্ডে ডেভেলপমেন্ট দরকার, এই এন্ডে আমাদের আরও এমপ্লয়ি দরকার। তো এমপ্লয়ি আসলে আমি কখনোই ম্যানেজ করতে যাই না, কারণ আমরা যেভাবে বড় হয়ে আসছি, যার ক্যারিয়ার যেভাবে আসছে, যেমন আমাদের এন্ডে আমাদের যারা জয়েন করতেছে এটা কিন্তু এক ইন্ডাস্ট্রি থেকে আসতেছে। সাপোজ একজন যদি টেলিকম ইন্ডাস্ট্রি থেকে আসে, সে আমাদের এখানে জয়েন করলো, সে তো নো ওয়ে নিয়ার টু আওয়ার ইন্ডাস্ট্রি। তো তাকে কি আমি আসলে আমার ইন্ডাস্ট্রির মতো করে ফেলতে পারবো 2-3 মাসের মধ্যে? পারবো না। বাট আমার সিস্টেমটা যদি সে ফলো করে, তার কিন্তু নট নেসেসারিলি আমার ইন্ডাস্ট্রির সাথে ওইভাবে মিশে যাওয়া লাগবে না, আমার জাস্ট সিস্টেমটা ফলো করলেই হয়। তো আমি আসলে ফোকাস বেশি করি সিস্টেমের ক্ষেত্রে রাদার দেন মেকিং অ্যান এমপ্লয়ি। আপনাদের জুতা বিক্রির ক্ষেত্রে মানে মান্থলি বা ইয়ারলি আপনাদের কত পেয়ার সেল করা হয়? মান্থলি কত পেয়ার এবং ইয়ারলি একটা মোটামুটি রাফলি নাম্বার একটা বলতে পারবো। আমাদের মোস্ট প্রবাবলি লাস্ট ইয়ার হচ্ছে 1300 সামথিং পেয়ারের মতো সেল হয়েছিল। আর এমনিতে এই 6 বছরে যদি বলি, মানে আপনার কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা কত? হ্যাঁ, এখন যেহেতু আমাদের ফান্ড রেজ হয়ে গেছে, এখন তো আমাদের ভ্যালুয়েশন হচ্ছে 2.25 CR। বাট হচ্ছে এই ফান্ড রেজের আগে আমি যে আস্ক নিয়ে আসলে শার্ক ট্যাঙ্কে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে 13.5%-এর অ্যাগেনস্টে আমার 45 লাখসের জন্য গিয়েছিলাম। তা ইভেনচুয়ালি হচ্ছে 20%-এর অ্যাগেনস্টে আমাদের 45 লাখ হচ্ছে নেওয়া লাগছে। তো এখন কারেন্ট ভ্যালুয়েশন হচ্ছে আমাদের 2.25 CR। ইন ফিউচার যদি আমরা আবার ফান্ড রেজ করি, সেক্ষেত্রে আসলে ডিফারেন্ট ভ্যালুয়েশন আসবে। এখন শার্ক ট্যাঙ্ক বলাতে একটা মজার ইন্টারেস্টিং স্টোরি, যেটা আমাকে জিজ্ঞেস করেনি। আই থট যে শার্ক ট্যাঙ্কে কি আমাকে জিজ্ঞেস করবে কোনো শার্ক বা এরকম কিছু, যে আমরা যেহেতু এর আগে কোনো ফান্ড রেজ করি নাই, তো আমাদের কোনো সেট ভ্যালুয়েশন ছিল না। আর হচ্ছে ইকুইটি নিয়ে আমাদের যে আমাদের ক্যাপটেবিল আর কেউ ছিল না। তো আমাদের মানে ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আমরা একটা ফ্র্যাকশনাল নাম্বারে না যে আমরা একটা সিঙ্গুলার ডিজিটে চলে যেতে পারতাম। আমি আসলে কেন 13.5 চুজ করছি, এটা পিছের রিজনটা হচ্ছে 13 ইজ অ্যান আনলাকি নাম্বার, বাট আমি 14ও দিতে পারবো না, কারণ 14 দিলে দেখা যেত আমার আসলে আলটিমেটলি 25% ইকুইটি ছেড়ে আসতে হতো, কারণ আমি জানতাম যে এটা নেগোশিয়েট হবে, এটা আলটিমেটলি 20-25 যাবে। তো 12ও আমি যাবো না, ওটা বেশি লো হয়ে যায়, আর 14ও আমি যাবো না, এটা বেশি হয়ে যেত আর কি। অ্যান্ড 13 কেন দিতে পারবো না, 13 আমার কাছে মনে হতো যে এটা একটা আনলাকি নাম্বার, এই জন্য আমি 13.5 বলছি। এই কোয়েশ্চেনটা আমাকে শার্ক ট্যাঙ্কে কেউ জিজ্ঞেস করে নাই, ওটা এটা আজকে মানে টপিক আসলে জন্য বললাম আর কি। আপনাদের এপিসোড যে যখন আমরা ইউটিউবে ফেসবুকে দেখলাম, তো কমেন্ট সেকশনগুলোতে যখন দেখলাম যে সবাই একটা কথাই বলতেছে, ম্যাক্সিমাম কমেন্টগুলো এটাই যে 20% শেয়ার দিয়ে 45 লাখ টাকা অনেক কম হয়ে যায়। হ্যাঁ, বা সবাই বলতেছে অনেক বেশি শেয়ার দিয়ে ফেলছে এত কম টাকার বিনিময়ে। কারণ দেখা গেছে শু ইন্ডাস্ট্রিতে এমন এক বড় একটা ব্র্যান্ড রান করাতে তো অনেক টাকা লাগে। তো এই ক্ষেত্রে আপনার মতামত কি? মানে আপনার কাছে কি মনে হয় যে না, আপনি আসলে অনেক কম টাকা পাইছেন অনেক বেশি পার্সেন্টেজ দিয়ে? ভ্যালুয়েশনের ক্ষেত্রে এটা তো আসলে একটা নেগোসিয়েশন। আমার কাছে যদি মনে হয় যে আমি আসলে অনেক কম টাকা পেয়ে গেছি ইকুইটির এগেনস্টে, তাহলে কিন্তু আমি আসলে আমার কাছে আমি নিজে হেরে যাব। এখন ওইটার ইম্প্যাক্ট পড়বে আমার বিজনেসের উপরে। তো আমার কাছে মনে হয় আমি যেই ডিসিশনে চলে আসছি, এই ডিসিশন আমার জন্য সুইটেবল, এইটাই হচ্ছে আমার রিজিকে ছিল। এখন
যদি মানে স্ট্যাটিস্টিক্যাল কথা বলি সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার বিজনেস এই যে 2.25 CR যে ভ্যালুয়েশনে যে রেইজটা করলো, এর আগে কিন্তু আমার কোনো ভ্যালুয়েশন ছিল না। এখন আমার কাছে মনে হয় যে আমি একা যদি বিজনেসটাকে আরও 5 বছর নিয়ে যেতাম, সেই ক্ষেত্রে আমার কোম্পানির ভ্যালুয়েশন হয়তো 6, 7, 8 কোটি হইতো। বাট আমি যেই দুজন শার্ককে নিয়েছি তাদের যে ভ্যালু অ্যাডিশন আছে, বাট ভ্যালু অ্যাডিশন বাদই দিলাম, তাদের যে প্রেজেন্সটা আছে এটার এগেন্সে দেখা যাবে আমি নেক্সট 2 ইয়ার্সের মধ্যে আমাদের কোম্পানির ভ্যালুয়েশন 10 CR নিয়ে যেতে পারবো। আপনার শার্ক দুজন কে কে? আমাদের হচ্ছে ফারহান ভাই অ্যাডকমের যে ম্যানেজিং ডিরেক্টর, আর গোলাম মোর্শেদ ভাই, উনি এখন কারেন্টলি ম্যাজেস্টোতে অপারেট করতেছে। আর এমনিতে আরেকটা কোয়েশ্চেন বা আরেকটা ক্লিপ, একটা শর্টস খুব ভাইরাল হলো দেখলাম, সেটা হচ্ছে একজন সম্মানিত শার্ক আপনাকে জিজ্ঞেস করছে যে আপনারা কেন শুধু মেন্সদের ফুটওয়্যার নিয়ে কাজ করছেন, কেন ফিমেল সেক্টরটা কেন বাদ দিচ্ছেন। তো আপনারা মানে আপনার যে ব্র্যান্ড ম্যানেজার সে একটা অ্যান্সার দিল, তো আপনার কাছ থেকে আমি আরও ক্লিয়ার একটা অ্যান্সার চাবো যে আপনারা আসলেই কি ফিমেল সেক্টরটাকে ধরতে চাচ্ছেন না, নাকি আসলে সময় সুযোগ সব কিছু মিলায় ব্যাটে বলে মিলতেছে না? ওই রিলসটা প্রবলেম আমি বুঝতে পারছি আসলে কোনটা কথা বলতেছেন, বাট আমার কাছে হোয়াট আই থিঙ্ক যে ওই রিলসে আমার ম্যানেজার যে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার যে ও খুব মানে অ্যাডিকুয়েট একটা অ্যান্সার দিচ্ছে। আমরা আসলে ফিমেল ওয়্যার যেটা আর কি, মানে ফিমেল ফুটওয়্যার যেটা, ওটা আমরা ইগনোর করে যাইনি, ওইটা আমরা মোস্ট প্রবলেম আমরা ক্লিয়ারলি বলে গেছি। তো ওইটা আসলে আমরা ইগনোর করিনি, হ্যাঁ ওইটা আমরা আনট্যাপড ছিল, আমরা ওই মার্কেটে এখন নামি নাই। এখন কেন নামি নাই সেটার রিজন দুইটা আছে, একটা হচ্ছে ফান্ডিংয়ের একটা ব্যাপার আছে, প্রিপারেশনের একটা ব্যাপার আছে, আর আরেকটা হচ্ছে আমি শুরুতে যেটা বললাম ইম্পোর্টের যে কোয়েশ্চেন্সটা ছিল সেখানে, যে আমি ওই বিজনেসটা মানে ফিমেল ওয়্যারের ইন্ডাস্ট্রিতে তখনই নামবো যখন এটার উপর আমার কন্ট্রোল আছে। এখন আমি যদি এখন নামতে চাই নামতে পারবো, যে এখন করলে যেটা হবে যে আমি কোনো একটা ভেন্ডরের কাছে যাবো, বলবো যে আমার 1000 পেয়ার লাগবে মান্থলি, আপনি আমাকে সাপ্লাই দেবেন, আমি সেল করবো, ওই যে সেম জিনিসটা চলে আসবে, আমার কন্ট্রোল থাকবে না প্রোডাক্টের উপরে। ওইভাবে আসলে আমি হয়তো কখনোই নামবো না। এখন ওইভাবে আগাইতে হলে আমার যতদিন সময় লাগে, সেটা যদি 5 বছর হয় আমি 5 বছর পরে নামবো, আর সেটা যদি 1 বছর হয় তাহলে আমি 1 বছর পরে নামবো, বাট ইগনোর করি নেই, ওটা মার্কেটটা আনট্যাপড। আপনার এবার আমি আপনার আবার জার্নিতে আসি, বা হচ্ছে আপনার লাইফ থেকে কোনো একটা লাইফ রিলেটেড কোনো একটা বিষয় আসি। সেটা হচ্ছে আপনার কোনো ফেভারিট কোট আছে কিনা, যেটা আপনার কোনো ফেভারিট একজন এন্টারপ্রেনার হোক বা কোনো ফেভারিট একজন পার্সন আপনাকে কখনো বলছে বা আপনি কখনো শুনছেন, যেটা আপনাকে খুবই ইন্সপায়ার করে? এমনিতে হচ্ছে আমি ইন্সপায়ার্ড হচ্ছে বলা যায় স্টিভ জবসের থেকে, বাট আমার ফেভারিট একটা কোট আছে। ফেভারিট বলতে আমি কোটটা অনেকভাবে ফলো করি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে জেফ বেজোস বলছিল, সেটা হচ্ছে যে মানে কোটটা এরকম ছিল যে হোপ ইজ নট আ প্ল্যান। ইভেন আমিও এটা বিশ্বাস করি, কারণ হচ্ছে এরকম হয় অনেক ক্ষেত্রে যে আমি একটা জিনিস স্টার্ট করলাম, এরপর ভাবা শুরু করেছি আচ্ছা কোনো না কোনোভাবে হয়ে যাবে, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি যে আমি প্ল্যান করতেছি যে এটা হয়ে যাবে। তো জেফ বেজোস বলে যে হোপ ইজ নট আ প্ল্যান। কোনো কিছু স্টার্ট করলে ওইটার জন্য মানে আমি যেভাবে আইডেন্টিফাই করি যে একটা মানুষ যদি কোনো কিছু প্ল্যান করে রাখে, মানে সাপোজ 2 জন মানুষ আছে, এখানে একজন হচ্ছে 5 মাসের প্ল্যান করে রাখছে একটা গোল অ্যাচিভ করার জন্য, আরেকজন খুব ট্যালেন্টেড বাট সে কোনো সেট প্ল্যান নাই তার, বাট তারও সেম গোলটাই অ্যাচিভ করতে হবে। এখানে 100% কেসেসেই যার প্ল্যানিং ছিল বাট কম ট্যালেন্টেড সে চলে যাবে। তো ওই যে বোঝাচ্ছে ওই মানে কোডটা আমার কাছে খুব ফেভারিট, যে হোপ ইজ নট আ প্ল্যান। আর এমনিতে স্টিভ জবসকে কেন ভালো লাগে, মানে অ্যাজ আ পার্সন স্টিভ জবসের কোন কোন জিনিসগুলো আপনাকে বেশ ভালো লাগায়? স্টিভ জবসের যে কি ইম্পর্ট্যান্ট যে কি এলিমেন্ট যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে ওনার হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল, আর হচ্ছে কিছু মানে এক্সপ্লোর করার বিষয়। যেমন আমরা অনেকেই তো হয়তো অ্যাপেলের প্রোডাক্টস ইউজ করছি, অ্যাপেল কিন্তু ওদের সব ফিচার হচ্ছে ওদের শোতে বলে না, কিছু কিছু জিনিস রেখে দেয় যেটা কাস্টমার এক্সপ্লোর করে। তো এই জিনিসটা আপনি যখন মুখে বলে দেন, সাপোজ যদি আমি বলে দিই যে আমার প্রোডাক্টে এই জিনিসটা খুব ভালো, এইটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে যতটা ইম্প্যাক্ট ফেলবে, আপনি নিজে যদি সেটা এক্সপ্লোর করেন তখন আপনারা 4 জনকে বলবেন, আপনার নিজের সাবকনসিয়াস মাইন্ডে তো ওইটা মানে ফিক্সড হয়ে যাবেই, সাথে সাথে 4 জনেরও ফিক্সড হবে। তো স্টিভ জবসের ওই যে অ্যাটেনশন টু ডিটেল ওই জিনিসটা খুব ভালো লাগতো। আর হচ্ছে ওনার যে প্রোডাক্টের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো আর কি, ইনিশিয়াল স্টেজে তো আসলে ওনারাই করতো সব। তো এই জিনিসগুলো আমার কাছে খুব করে। আর ওই যে প্যাকেজিংয়ের যে ব্যাপারটা, আমি এটা মানে 100% হচ্ছে অ্যাপেল থেকে ইন্সপায়ার্ড, কারণ হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টও আসলে বাসার শোকেজে সাজায় রাখার মতো জিনিস। তো এই কারণে আসলে আমি প্যাকেজিংয়ে এত ফোকাস ছিলাম শুরু থেকেই। বিজনেসের ক্ষেত্রে একজন এন্টারপ্রেনারের জন্য কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত আপনার কি মনে হয়? ইনিশিয়াল স্টেজে স্টার্টিংয়ের ক্ষেত্রে আসলে একটা এন্টারপ্রেনারের আসলে সব কিছু করা লাগে, মানে অলমোস্ট আমি বলবো যে 80 থেকে 90% জবই একটা এন্টারপ্রেনার করতে হয়। আপনার যদি মনে হয় যে আমি একটা বিজনেস স্টার্ট করবো, ওই করার পর আমি তো আসলে ফটোগ্রাফিতে ভালো, আমি ফাইন্যান্স দেখবো না, আমি অ্যাকাউন্টস দেখবো না, আমি প্রোডাকশন দেখবো না, ওগুলোর জন্য আমি আলাদা আলাদা সেপারেট এমপ্লয়ি হায়ার করে হচ্ছে আমি যেটা ভালো পারি সেটা আমি দেখবো, এরকম করলে আসলে মোস্ট কেসেসেই বিজনেস অপারেট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়।
হ্যাঁ, এক্সেপশনসও আছে যে হয়ে যায় কোনোভাবে, বাট মোস্ট কেসেসে আসলে স্টার্ট আপ বা বুটস্ট্র্যাপের ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যায়। একটা এন্টারপ্রেনিউরের আসলে সব কিছুতেই মানে সবগুলা কোয়ালিটিতেই আসলে একটু হলেও ভালো হইতে হয়। যেমন আপনি যদি কোনো কিছু স্টার্ট করতে চান, আপনার অ্যাকাউন্টস আপনার দেখতে হবে, প্রোডাক্টের ফটোগ্রাফি আপনার দেখতে হবে। আপনি যদি সার্ভিস রিলেটেড বিজনেস করেন সেক্ষেত্রে সার্ভিস কোয়ালিটি মেনটেন করা আপনার দায়িত্ব। এরপরে হচ্ছে ফাইন্যান্স দেখা আপনার দায়িত্ব, ফান্ড ম্যানেজ করা সেটা আপনার দায়িত্ব, ব্র্যান্ডিং আপনার দায়িত্ব। বলা যায় অলমোস্ট সবগুলো ডিপার্টমেন্টে আপনার 80% আপনার ইনপুট থাকতে হবে। যখন কোম্পানি গ্রো করবে তখন আপনি আসলে ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট মানে হেড অফ ডিপার্টমেন্ট নিয়ে ওগুলো আরও গ্রো করতে পারবেন। বাট ইনিশিয়াল স্টেজে আপনার এন্টারপ্রেনিউর হইতে হলে এরকম ভাবাটা একদমই ঠিক না যে আমি একটা ডিপার্টমেন্টটা ভালো আছে ওই ডিপার্টমেন্ট আমি দেখবো, বাকিগুলোর জন্য আমি কাউকে নিয়ে নেবো। যে জিনিসটা মোস্ট কেসেসে হয়, যেমন আমি কোনো ইন্ডাস্ট্রি ছোটো করতেছি না, বাট আমার দেখা ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে যারা হচ্ছে ফটোগ্রাফার যখন বিজনেস শুরু করতে যায় মানে ফটোগ্রাফিকে নিয়ে, তখন যেটা হয় কি তারা শুধু ফটোগ্রাফিটাকেই ফোকাসে আনতে থাকে না আমি কীভাবে এই জিনিসটা আরও ডেভেলপ করতে পারি। ওরা কিন্তু বিজনেস মডেলে কোনো ডেভেলপমেন্ট আনে না। সেই ক্ষেত্রে যেটা হয় তারা স্কেল করতে পারে না, আলটিমেটলি একটা রেভিনিউ স্ট্রিমে আটকায় যায়। তো যখন বিজনেসেও ডেভেলপমেন্ট আনতে পারবেন, আপনার সার্ভিসেও ডেভেলপমেন্ট আনতে পারবেন, তখনই একটা বিজনেস স্কেলেবল হয়। তো এন্টারপ্রেনিউর মানে বিজনেস করার ক্ষেত্রে সবগুলো জিনিসই টুকটাক হলেও নলেজ রাখতে হবে। আপনি কোডিং পারেন দেখ শুধু কোডিং করবেন, বাকি বিজনেস অন্য কেউ দেখবে, এরকম হবে না। এই কারণেই কিন্তু যারা হচ্ছে মানে টেক বেসড কোম্পানিগুলো তাদের কিন্তু সিটিওদের কাছেও শেয়ারস দেওয়া থাকে, মানে যারা কোডিং করে আর কি। কারণ হচ্ছে আপনি সিটিওকে হায়ার করে আপনি সেই আউটপুট পাবেন না। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে সিটিওরাই কো-ফাউন্ডার। এটা আসলে একটা রিজন যে মানে আপনি যে জিনিসটা ভালো পারেন সেই জিনিসে শুধু আটকায় থাকলে আপনি বিজনেস স্কেল করতে পারবেন না। আর বিজনেস তো আপনি প্ল্যান এ হিসেবেই করেছেন একদম ডিরেক্টলি। তো প্ল্যান বি ছিল কখনো মাথায় যে বিজনেস যদি ফেল করে তাহলে প্ল্যান বি এটা করব? আমার ক্ষেত্রে প্ল্যান বি ছিল আসলে জব করা, যেটা আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট ছিল না। এখন এছাড়া আমার মানে আমি ছোটোবেলায় আমি ট্রাই করতাম যে আমি একটা ফিল্ম মেকার হব, মানে এটা আমি ট্রাই করতাম। ইভেন এটার পিছনে আমি অনেক ইনভেস্টমেন্টও করছিলাম, মানে ইনভেস্টমেন্ট বলতে পার্সোনাল ইনভেস্টমেন্ট। আমি ক্যামেরা কিনতাম, গিম্বল কিনতাম, এরপর হচ্ছে ট্রাইপড, এমন অনেক কিছু কিনতাম এগুলো হওয়ার জন্য। বাট একটা সার্টেন টাইমে যাওয়ার পরে দেখছি যে এই জিনিসটা আসলে আমি কোনোভাবে মানে আমি হয়তো কোনোভাবে স্কেল করতে পারতেছিলাম না। অন্য কেউ যদি এই লাইনে প্যাশনেট থাকে তারা হয়তো কোনোভাবে স্কেল আপ করে ফেলছে। যেমন এখন কিন্তু প্রচুর পরিমাণের এই ভিডিও ইন্ডাস্ট্রিতেই অনেক বুমিং হয়েছে। যেমন নীল যেগুলো করতেছে ওরা কিন্তু প্রচুর পরিমাণ বুম করে ফেলছে। আমি হয়তো করতে পারিনি, কারণ হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে অত বেশি আমার কাছে ওইটা প্যাশনেট ছিল না, যেটা আমি রিয়েলাইজ করতে পারছি খুব আর্লি স্টেজে। বাট প্ল্যান বি আসলে ওইটা ছিল যে আমি ইদার খুব ভালো ভিডিও এডিটর হবো, আনলে খুব ভালো ফিল্ম মেকার হবো। ওটার পিছিয়ে অনেক দিন টাইম যাওয়ার পরে আসলে ওই জিনিসটা একেবারেই যে আমার লাইফ থেকে চলে গেছে এরকম সাবস্ট্রাক্ট হয়েছে এরকম না। ওই ফটোগ্রাফি যেমন আমি বিজনেসের শুরুর ক্ষেত্রে আমি টোটাল ফটোগ্রাফি করতাম, তো ওই কোয়ালিটি বা ওই ট্যালেন্টটা আমার এই বিজনেসে আসলে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বা আমাদের রেগুলার পডকাস্টকে নিয়ে যদি কোনো কিছু বলার থাকে সেক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাবো। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ফর হ্যাভিং মি, মানে ইনভাইটিং মি ইন ইউর শো। আর সেকেন্ড অফ অল যে পডকাস্ট অ্যাকচুয়ালি মানে এন্টারটেনমেন্ট পারপাসে আমার কাছে মনে হয় না যে পডকাস্ট আসলে এন্টারটেনমেন্ট পারপাসে দেখা হচ্ছে, কারণ এখানে প্রচুর পরিমাণ ইনপুট দেওয়া হয়। সবাই যেটা হয় যে আমরা একটা বই পড়লে যেই পরিমাণের নলেজ পাই সেই টোটাল জিনিসটা কিন্তু আমরা একটা 20 মিনিটস ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছি। তো সেটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, একটা মানুষের প্র্যাকটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল লাইফ থেকে নেওয়া একদম গল্পগুলো। ট্রু, তো এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস। আমার কাছে যেটা মনে হয় যে আর কয়েকদিন পরে আসলে ফ্রিতে এই নলেজগুলো পাওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে পডকাস্ট খুবই ইম্পর্টেন্ট। আর আমার কাছে মানে পার্টিসিপেট করতে অনেক ভালো। আমার কাছে মনে হয় যে কোনো কিছু শেয়ার করা মানে 100 টাইমস বেটার দেন ওই জিনিসটা নিয়ে চুপ করে বসে থাকে আর কি। তো থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরকম ইনসাইটফুল পডকাস্ট দেখতে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।